দুটো বিষয় আমরা একটু আপনাদের মাধ্যমে একটু প্রচার প্রচারণা যেন হয়, যার ফলে আমাদের দেশের যারা আছে নাগরিক বিভিন্ন দেশে তাদেরও একটু দায়িত্ব রয়েছে যে আমাদের এই সম্মান অবস্থান এবং শ্রম বাজারটা এটা যেন অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে, সেজন্য কিছু কাজ করার। যেমন এটা যেই সমস্ত দেশে যুদ্ধ কিংবা যেই দেশের অভ্যন্তরীণ সমস্যা সেগুলোতে বাংলাদেশিরা প্রচারণা, ফেসবুক, টুইটার, কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের এনগেজমেন্টে না যাওয়াটাই ওয়াইজ ডিসিশন হবে। এটা ওই দেশের লতে আসলে সেটাই বলে। সেক্ষেত্রে আমরা অনুরোধ করব যে এই ধরনের কোনো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করা, এবং আমাদের দেশের যারাই যেখানে হয়তো বিচ্ছিন্ন ঘটনা দু চারজন করে, কিন্তু ওইটার কারণে কিন্তু আমরা দেশ হিসেবে প্রশ্নবিদ্ধ হই। আমাদেরকে তারা আঙ্গুল তুলে, যেমন কিছু ক্ষেত্রে ফেক ডকুমেন্ট তারা জমা দেয়। সো আমরা আজকে মন্ত্রণালয়ে আলোচনা করেছি যে ফেক ডকুমেন্টে বাংলাদেশের বিদ্যমান আইনে 7 বছর পর্যন্ত শাস্তির বিধান আছে, এবং এই ডকুমেন্টটা যেই টেবিলে ধরা পড়বে সেখানেই এই ডকুমেন্ট জব্দ করা হবে, এবং এই ফেক ডকুমেন্ট যারা সাবমিট করবে বা এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে, এবং এই আইনটি সংশোধন করে শাস্তি নিশ্চিত করা হবে, যেন বিদেশিদের কাছে আমরাও বলতে পারি যে এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা আইনগত পদক্ষেপ নিয়ে থাকি। এখানে আমরা বৃহত্তর জনগোষ্ঠীর সুবিধার জন্য কিন্তু আইন করা হয়, সেজন্য আমরা বলছি যে এই আইনটি সংশোধন করা হবে, এবং আমাদের পার্টনার কান্ট্রিগুলোর কাছেও আমাদের একটা ক্লিয়ার ভিউ থাকা যে এই ক্ষেত্রে আমরা এই পদক্ষেপগুলো নিচ্ছি। বাকিটা মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলবে। আপনাদেরকে ধন্যবাদ। প্রথমত গতকালকে পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে যে আমাদের সংযুক্ত আরব আমিরাতে কিছু বাংলাদেশি ভাইদের ভিসা ক্যান্সেল হচ্ছে বা অটো ক্যান্সেল হচ্ছে, সেগুলো 5,000 বা কিছু সংখ্যা বলা হয়েছে, যে সংখ্যাটা সঠিক নয়। আমাদের দূতাবাসের তথ্য অনুযায়ী, আরব আমিরাতের তথ্য অনুযায়ী আমাদের এখন পর্যন্ত, আমরা কিছুক্ষণ আগে মিটিং করে আসলাম, আন্তঃমন্ত্রণালয় মিটিং করা পর্যন্ত 626 জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে বাংলাদেশি, এবং এটা কান্ট্রি স্পেসিফিক না। এখানে পাকিস্তান, ইজিপ্ট, ফিলিপিন্স সহ আরও অনেক দেশের নাগরিকদের ভিসা ক্যান্সেল হয়েছে, নেপাল ক্যান্সেল হয়েছে বিভিন্ন কারণে, যেটা প্রতিমন্ত্রী বললেন। আমি আবারও বলতে চাই যে এই যে সকল দেশে আমাদের বাংলাদেশিরা কাজ করছে সেই দেশের আইন মেনে চলাটা অত্যন্ত জরুরি, এবং সেই দেশের আইন বহির্ভূত, কারণ এই বাংলাদেশি ভাইরা অনেক কষ্ট করে, কষ্টার্জিত টাকা খরচ করে, অনেক সময় প্রয়োজনের বেশি টাকা খরচ করে, জমি জমা বিক্রি করে তারা বিদেশে যায় কাজ করতে। যখন আরব আমিরাতে কোনো আইন ভঙ্গ করে তারা, ফেসবুকে লেখালেখি করে হোক বা অন্য কোনোভাবে হোক, তখন কিন্তু ওদের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবে, এবং তখন বাংলাদেশ সরকার সচেষ্ট আছে, তারপরেও কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যায় ওই ব্যাপারটাকে ঠিক করা। সুতরাং এটা কিন্তু আমাদের বাংলাদেশি, এই আজকের এই প্রেস ব্রিফিং থেকে আমরা একটা বার্তা দিতে চাই যে দয়া করে আপনারা আইন বহির্ভূত কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে 626 জন, তার মধ্যে 417 জনের যে ডাটা, যে লিস্ট আমাদের কাছে আছে, সে 417 জন যে অটো ক্যান্সেল হয়েছে সেটা ভিসা রিনিউয়ালের জন্য আমরা আবার পাঠিয়েছি। 417 জনকে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি, বাকিগুলো পর্যায়ক্রমে আমরা পাঠাচ্ছি আরব আমিরাতের সরকারের কাছে ভিসাটা রিনিউ করার জন্য, যে কেন কী কারণে তাদের অটো ক্যান্সেল হলো। এবং একই সাথে যে সকল কোম্পানিতে বা তারা কাজ করছে তাদের সাথে আমাদের দূতাবাস যোগাযোগ করছে যে যদি কোম্পানির কারণে তারা চাকরিচ্যুত হয়ে থাকে বা চাকরিচ্যুত হওয়ার কারণে যদি তাদের ভিসা ক্যান্সেলেশন হয়ে থাকে, সেক্ষেত্রে এমপ্লয়ার বা কোম্পানিরও কিছু দায় দায়িত্ব আছে। সেই জায়গাটা থেকে আমাদের দূতাবাস তালিকা ধরে ওই এমপ্লয়ারদের সাথে যোগাযোগ করে ওখানেও কোনো সমাধানের পথ খুঁজে পাওয়া যায় নাকি সেটা দেখবে। ইতিমধ্যে আমাদের অ্যাম্বাসেডর যে আবুধাবি এবং দুবাইতে আছে, তারা আরব আমিরাতের সরকারের সাথে যোগাযোগ করেছে এই সপ্তাহে। আজকে তো বৃহস্পতিবার, এই আগামী সপ্তাহে তাদের আলোচনা চলছে এবং আগামী সপ্তাহে মিটিংও আছে। আমরা আশা করছি একটা পজিটিভ রেজাল্ট আমরা পাবো। এরপরেও যেটা আমরা বলতে চাই, যেটা ইতিমধ্যেই বলা হয়েছে, যে
আমাদের আরব আমিরাত বা বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশিরা যখন যায়, যখন ফেক ডকুমেন্ট নিয়ে যায়, তখন কিন্তু সেই কারণে আমাদের বাংলাদেশিরা যারা যায় বিভিন্নভাবে কাজ করতে, তারা যেরকম বিপদে পড়ে, আবার যারা লিগালি যেতে যাচ্ছে তারাও কিন্তু বিপদে পড়ে। তো দুইভাবে কিন্তু আমাদের এই শ্রমবাজারটা ক্ষতিগ্রস্ত হয়। তো এইগুলো উত্তরণের জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অত্যন্ত নিবিড়ভাবে কাজ করছি। আমরা আইন যদি আরও শক্ত করতে হয় বা আইন সংশোধন করতে হয়, 2013 সালের অভিবাসন একটা আইন আছে, সেই আইন যদি সংশোধন করার প্রয়োজন হয়, সেটাও আমরা আইন মন্ত্রণালয় এবং সাথে কথা বলবো এবং সেই দিকে আমরা আগাবো। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সচেষ্ট আছেন। উনি গতকালকে আমাদের সাথে কথা বলেছেন, উনি আমাদের আরব আমিরাতে আমাদের অ্যাম্বাসেডর আছে, ওনার সাথে কথা বলেছেন, প্রকৃত চিত্রটি উনি জানতে চেয়েছেন, উনি জেনেছেন এবং এটা প্রতিকার করারও উনি নির্দেশ দিয়েছেন। আমরা সচেষ্ট আছি, কিন্তু একই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোনো রকম আপনারা যাতে আপনার যেই সংবাদটি প্রচার করেন, যে ডেটাটা প্রচার করেন, সেটা যেন ভেরিফাইড হয়। দয়া করে সেটা একটু আপনারা খেয়াল রাখবেন। আমরা সচেষ্ট আছি, আমরা সবাই মিলে কাজ করলে এবং আমরা বাংলাদেশি ভাইরা যারা বিদেশে কাজ করছে তারা যদি আমাদেরকে সহযোগিতা করে, তাহলে অবশ্যই আমরা এটা সমাধান করতে পারবো। আজকে কি শুধু আরব আমিরাত নিয়ে আলোচনা হয়েছে নাকি অভিবাসন ব্যয় কমানো নিয়ে আলোচনা? আমাদের আরব আমিরাত যেহেতু এখন একটা বার্নিং ইস্যু অটো ক্যান্সেলটা, এটা অবশ্যই আমাদের প্রাইমারি এজেন্ডা ছিল আলোচনার। আমরা সার্বিকভাবে আমাদের যেই ভিসার যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা নিয়ে আমরা আলাপ করেছি এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের প্রবাসী কল্যাণ এটা নিয়ে কাজ করছে যে অভিবাসন ব্যয়টা আমরা কিভাবে কমাতে পারছি। একই শ্রমিক নেপাল বা অন্য দেশ থেকে 3 লাখ 4 লাখ টাকায় যাচ্ছে, কিন্তু আমাদের দেশে অনেক বেশি টাকা লাগছে। এই অভিবাসন ব্যয়টা কমানোর জন্য অলরেডি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে এবং কোনোভাবেই যাতে কোনো 2 নম্বর কোনো কোম্পানি বা কোনো দালাল চক্রের হাতে আমাদের বাংলাদেশিরা না পড়ে অতিরিক্ত টাকা খরচ করে তাদের যেতে না হয়, সেটাও কিন্তু আমরা অত্যন্ত গভীরভাবে এটা পর্যবেক্ষণ করছি এবং ব্যবস্থা নিচ্ছি। বিভিন্ন জায়গায় যখনই ধরা কোথাও না কোথাও তো পড়ছে না, এখন হয় দূতাবাসে পড়ছে, ইমিগ্রেশনেও ধরা পড়ে বা বাংলাদেশেও কোনো জায়গায় ধরা পড়লে তো ব্যবস্থাটা আমাদের আরো কঠোর হতে হবে। সেই জায়গাটাই তো আমাদের পয়েন্ট, যে আমাদের ধরা পড়ে দেখেই তো আমরা বুঝতে পারছি ভিসাটা অনেক সময় ভিসা রিনিউয়াল হচ্ছে না। ভিসা রিনিউয়াল না হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে যে আরব আমিরাতের সরকার যখন এটা আইডেন্টিফাই করতে পারে যে কোনো রকম ফেক ডকুমেন্ট আছে, তখন তারা এটা ভিসাটা রিনিউয়াল করছে না। তো সেই জায়গাটা থেকে আমাদের সরকারের যা যা করণীয় সেটা আমরা করছি। আরেকটা হচ্ছে যে ওই আমাদের আইনগুলো সংশোধনের দিকে আমরা আগাচ্ছি এবং ওই আরব আমিরাতের সরকারের সাথে আমরা কথা বলছি এবং যেই সকল কোম্পানিতে আমাদের শ্রমিকরা চাকরি করছে সেই কোম্পানিগুলোর সাথে আমরা কথা বলছি এটা প্রতিকার করার জন্য। এখন পর্যন্ত মিয়ানমার সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোনো আলাপ হয় নাই। মিয়ানমার সরকারের সাথে আমরা আলাপ করছি, সেটা তো মালয়েশিয়া থেকে উনি বলেছেন, কিন্তু এটা অবশ্যই আমাদের যদি রোহিঙ্গা নেওয়ার থাকে সেটা তো রিপ্যাট্রিয়েশন ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। তো সেটা যদি হয় সেটা অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং এটা অত্যন্ত ভালো একটা সুসংবাদ হবে। কিন্তু আমরা মিয়ানমারের সাথে যোগাযোগ করছি, এখনো কোনো ডেফিনেট কিছু আমরা জানি না। অবশ্যই উদ্যোগ নিচ্ছি। আমরা কিছুদিন আগেই মিয়ানমারের কথাটা আগে বলি, আমাদের বিজিবি প্রধানের সাথে আমরা মিটিং করেছি, আমি আমার পররাষ্ট্র সচিব সহ আমরা মিটিং করেছি যে ওখানে ওনারা আরাকান আর্মির সাথে যোগাযোগ করে যেসব জেলে ভাইরা আমরা ওখানে আটকা পড়ে, বিভিন্ন পর্যায়ে আছে, আরাকান আর্মিতে কেউ ধরা পড়ে, কেউ আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তাদেরকে ফেরত আনার কি ব্যবস্থা। এটা প্রসেসটা একটু কমপ্লিকেটেড, কিন্তু আমরা তার মধ্যে সংখ্যাটা কিন্তু খুব বেশি না, সংখ্যা সীমিত, বাট আমরা 27 জনকে এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছি। তারা ওখানে জেলে ছিল, জেল খেটেছে এবং তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো। সেই প্রসেসটা অলরেডি পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার সরকারের সাথে যোগাযোগ করে এই 27 জনকে প্রিলিমিনারিভাবে আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। এবং আরাকান আর্মিতে যখন থাকে এটা খুবই একটা কমপ্লিকেটেড ব্যাপার, কারণ ওনারা খুব সহজেই আমাদের সাথে
এঙ্গেজ হতে চান না। তো সেই জায়গাটা থেকে আমাদের বিজিবি এবং আমাদের যারা অন্যান্য সংস্থারা ওখানে বর্ডারে আছে তারা এটা নিয়ে কাজ করছে। আর ইন্ডিয়া ইতিমধ্যে আপনারা জানেন কিনা জানি না, গত 2-3 মাস আগে চেন্নাইতে আমাদের বগুড়ার কিছু লোকজন আটকা ছিল, তাদেরকে কিন্তু আমরা ফেরত আনতে পেরেছি, অত্যন্ত সার্থকতার সাথে আমরা তাদেরকে ফেরত এনেছি। এবং যারা এই আমাদের ভারতের সাথে বা অন্যান্য দেশের সাথে যেই দেশেই আমাদের নাগরিকরা থাকুক না কেন, যে অবস্থায় তাদেরকে ফিরিয়ে আনার আমাদের প্রক্রিয়া চলছে। দেখেন, আমরা এটা তো নতুন সমস্যা না, বর্তমান সরকার 4 মাস 4.5 মাস হয়েছে আমরা এসেছি। ইতিমধ্যেই ইতিহাসের প্রথমবারের মতো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি মাইগ্রেশন উইং খুলেছে, শুধুমাত্র এই অবৈধ অভিবাসন, ইললিগাল মাইগ্রেশনকে অ্যাড্রেস করার জন্য, বন্ধ করার জন্য। আমরা ইতিমধ্যেই যে বিভিন্ন রুটে, বিশেষ করে সবচেয়ে বেশি যেটা যায় সেটা হচ্ছে লিবিয়া রুটে, মেডিটেরিয়ান সিতে, ইটালি বা ইউরোপ বিভিন্ন দেশে যাওয়ার জন্য এই দালাল চক্র যারা আন্তর্জাতিকভাবে কাজ করে তাদের মাধ্যমে এরা যায়। ইতিমধ্যে কিন্তু আমরা এটা নিয়ে ব্যবস্থা নিচ্ছি, আমরা কিভাবে এটা রোধ করা যায়। তৃণমূলে আমরা 64টা জেলায় আমাদের যারা জেলা প্রশাসক আছে, ডিসিরা আছে, তাদেরকে আমরা এঙ্গেজ করছি, যাতে তারা তৃণমূলে থেকে যে এই অ্যাওয়ারনেস বিল্ডিংটা করে যে কোনোভাবেই কোনো অবৈধভাবে যেন আমাদের বাংলাদেশিরা না যায়, সেই ব্যবস্থাটা আমরা করছি। এবং আমরা ওই সকল দেশের সরকারের সাথে কথা বলে এটা কিভাবে আমরা রোধ করতে পারি সেই কাজ আমরা করছি। একটা লাইনে, আচ্ছা এটা নিয়ে একটা লাইনে লাওস আর কম্বোডিয়ার কথা যেটা বলছেন, এটা হচ্ছে কি আমরা দেখেছি যে অনেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে যাচ্ছে কিংবা তাদেরকে উৎসাহিত করছে যে ট্যুরিস্ট ভিসায় গেলে পরবর্তীতে তাদেরকে স্থায়ী করা হবে। সেক্ষেত্রে আমরা বিএমইটি ক্লিয়ারেন্স দেওয়ার ক্ষেত্রে এখন খুব ভেরিফাই করা হচ্ছে যে আসলে তারা কোন ভিসায় যাচ্ছে। এমনকি ইমিগ্রেশনকেও বলা আছে এই লাওস কম্বোডিয়াতে ট্যুরিস্ট ভিসার বিষয়ে যেন তাদের একটু তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি থাকে। সো এখন আশা করি আমাদের এই ভূমিকার কারণে এখন যাওয়াটা কমবে। থ্যাংক ইউ। আরেকটা জিনিস প্রচার আপনারা দয়া করে, কিছুদিনের মধ্যে আসবে যে ভিসা নেওয়ার সময় বা বাংলাদেশিরা যখন ভিসার জন্য অ্যাপ্লাই করে, সেটা শ্রম হোক বা অন্য কোনো ভিসা হোক, কোনো যা করা যাবে না সেগুলো পয়েন্টসগুলো আমরা লিপিবদ্ধ করে ওয়েবসাইটে দেওয়া হবে, পত্রিকায় দেওয়া হবে, আপনাদের মাধ্যমে জানানো হবে। দয়া করে এগুলো প্রচার করবেন যে কি করা যাবে না, যেগুলো করলে আমাদের বাংলাদেশি ভাইরা ক্ষতিগ্রস্ত হবে এবং যারা লিগালি বিদেশে গিয়ে কাজ করতে চাচ্ছে তারাও ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ।